জয় হিন্দ। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বিগত বছরে শিক্ষক নিয়োগের জন্য যে পরীক্ষায় প্রশ্ন এসেছিল বিভিন্ন রাজ্যে, সেইখান থেকে একটা রাজ্যের প্রশ্ন। এই রাজ্যের প্রশ্নতে প্রায় 150টা প্রশ্ন আছে। এই 150টা প্রশ্নের মধ্যে আমরা আলোচনা করব প্রথম 50টা প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে 50টা এবং তৃতীয় ক্লাসে 50টা, অর্থাৎ 150টা প্রশ্ন 3টে ক্লাসে কমপ্লিট করব। ঠিক আছে? তোমাদের আমি বলেছি যারা পরীক্ষা দেবে শিক্ষক নিয়োগের জন্য 9, 10 এবং 11, 12, তোমাদের সিলেবাস অনুযায়ী 2 মাসের মধ্যে যতটা সম্ভব প্র্যাকটিস এবং তোমাদের সিলেবাস ভিত্তিক ক্লাস করাবো। ঠিক আছে? তোমাদের অনেক কটা ক্লাস করানো হয়েছে, তাই তোমরা যারা দেখোনি ক্লাসগুলো তোমরা দেখতে পারো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো যে ম্যান্টেল স্তরটি গঠিত হয়। ম্যান্টেল মানে এখানে বোঝায় যে গুরুমণ্ডল। ঠিক আছে? ম্যান্টেল মানে গুরুমণ্ডল। গুরুমণ্ডলেই আমাদের আছে কি অ্যাসথেনোস্ফিয়ার, ভূ অভ্যন্তরের ভেতরে গুরুমণ্ডল। সেই গুরুমণ্ডলে অ্যাসথেনোস্ফিয়ার আছে। সেই অ্যাসথেনোস্ফিয়ার কি দিয়ে তৈরি? অ্যাসথেনোস্ফিয়ার হলো তরল, অর্ধতরল খনিজ পদার্থ দ্বারা গঠিত। উত্তর হবে অপশন সি। 2, নিচের কোনটি রাসায়নিকভাবে গঠিত পাললিক শিলা? রাসায়নিকভাবে গঠিত পাললিক শিলা কি হবে? রাসায়নিকভাবে গঠিত পাললিক শিলা হবে জিপসাম। জিপসাম হলো রাসায়নিকভাবে গঠিত পাললিক শিলা। ব্যাসাল্ট হবে না, ব্যাসাল্ট একটা আগ্নেয় শিলা। এবং চুনাপাথর হলো, এখানে জিপসামও আমরা বলতে পারি একটা খনিজ এবং একটা শিলা। আবার এখানে চুনাপাথরও একটা রাসায়নিকভাবে গঠিত পাললিক শিলা হবে। তাই এখানে ব্যাসাল্ট হবে না। উত্তর ধরে নাও দুটোই হয়, কিন্তু পরীক্ষায় একটা করতে হবে। তাই এখানে চুনাপাথরটা বেশি প্রায়োরিটি পাবে, কারণ জিপসাম একটা খনিজ হয় আবার রকও হয়। মানে রক মানে বলতে চাইছি শিলাও হয়। চুনাপাথরও রাসায়নিকভাবে তৈরি হয়, আবার জিপসামও রাসায়নিকভাবেই তৈরি হওয়া একটা শিলা। ঠিক আছে? আর জিপসাম খনিজ হয়, মিনারেল প্লাস রকও বলা যায়। ঠিক আছে? এরপরে 3 নম্বর কোয়ারজাইট হলো, উত্তর হবে এখানে কোয়ারজাইট একটা কি? এখানে উদ্ভিদী আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা। কোয়ারজাইট একটা হলো খনিজ, তাই এখানে কোনোটাই হবে না। তাই উত্তর হবে কি? উপরের কোনোটিই নয়। কোয়ারজাইট হলো একটা খনিজ। খনিজ বলতে বোঝায়, আমরা আগে শিলা এবং খনিজ চ্যাপ্টারে পড়ে এসেছি। কোয়ারজাইট গ্রানাইট ও ব্যাসাল্ট শিলার মূল উপাদান। কোয়ারজাইট হলো গ্রানাইট এবং ব্যাসাল্ট শিলার মূল উপাদান। এরপরে 4 নম্বর জিগসফিট সম্পর্কযুক্ত। এখানে হবে জিগসফিট। জিগসফিট হলো দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং আফ্রিকার পূর্ব উপকূল পোস্টকার্ডের মতো যদি একসঙ্গে আনা হয়, আমি দেখাচ্ছি। এটা হলো আফ্রিকা, আমি একবার এঁকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে বিষয়টা। জিগসফিট মহীসঞ্চরণ তত্ত্বের সঙ্গে জড়িত। ঠিক আছে? এরকম এটা দক্ষিণ আমেরিকা, আর এটা হলো আফ্রিকা। একবার আঁকছি, আমি দেখাচ্ছি। এটা হলো আফ্রিকা। এত বাজে আঁকা হচ্ছে, বেশ একটু ভালো করেই আঁকছি। অর্থাৎ আফ্রিকার পশ্চিম উপকূল এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল যদি একসঙ্গে মিলিয়ে দেওয়া হয়, তবে একসঙ্গে প্রায় খাপে খাপে মিলে যাবে। এইটাই ওয়েগনারের যখন মহীসঞ্চরণ তত্ত্ব দিয়েছিল, তখন তিনি এটা প্রমাণ হিসাবে দিয়েছিলেন। তাই জিগসফিট হবে কোথায়? মহীসঞ্চরণ তত্ত্বে এটা প্রথম বলা হয়েছিল। আর এখানে মনে রাখবে যে জিগসফিট যে ধারণা, সেটা প্রথম দিয়েছিল অ্যান্টোনিও স্নাইডার। ঠিক আছে? অ্যান্টোনিও স্নাইডার প্রথম জিগসফিটের ধারণা দিয়েছিল, আর এটাই প্রথম ব্যবহার করেছিল কোথায়? ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্বে। বেশ, এরপরে আছে
ফ্লাইট ফ্রম দ্য পোল শব্দটি কে ব্যবহার করেন? এটাও হবে উত্তর আলফ্রেড ওয়েগনার। তার মহাসঞ্চারণ তত্ত্বে তিনি বলেছিলেন সমস্ত মহাদেশগুলো মেরু থেকে বর্তমান অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, এরপর আছে অগ্ন্যুৎপাত। 6 নম্বরে বলছে অগ্ন্যুৎপাত প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনটি? অগ্ন্যুৎপাত হলেই সমুদ্রতলের প্রসারণ হয়। সমুদ্রতলের সম্প্রসারণ হয় কোথায়? প্রতিসারী পাত সীমান্ত, যখন একটা পাত আর একটা পাত থেকে দূরে সরে যায় তখন ম্যাগমা বেরিয়ে আসে, সেই ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে, নতুন সামুদ্রিক ভূত্বক তৈরি করে, তাই এটাই অগ্ন্যুৎপাতের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, এরপরে 7 নম্বর ম্যাগমা শিলাস্তরের তল বরাবর অনুভূমিকভাবে জমাট বাঁধে, তখন তাকে কি বলা হয়? ম্যাগমা শিলাস্তরের তল বরাবর অনুভূমিকভাবে যদি জমাট বাঁধে তখন তাকে বলা হয় শিল। ঠিক আছে, শিল। শিল বলতে কি বোঝায়? যে শিলাস্তর, এটা একটা শিলাস্তর, এরকম শিলাস্তর আছে, প্রত্যেকটা শিলাস্তর এমন আছে। ঠিক আছে, এক একটা শিলাস্তর, এই শিলাস্তরে যদি আগ্নেয় উদ্ভেদ অর্থাৎ অগ্ন্যুৎপাতের ফলে যেগুলি বেরোতে পারলো না ভূপৃষ্ঠে সেগুলোকে বলা হয় আগ্নেয় উদ্ভেদ। সেগুলো যদি শিলাস্তরের অনুভূমিকভাবে জমা হয়, শিলাস্তরে অনুভূমিকভাবে জমা হয় তখন তাকে বলা হয় কি? তখন তাকে বলা হবে শিল। ঠিক আছে, শিলটা কেমন করে তৈরি হবে আমি আঁকছি। এরকম করে ভূপৃষ্ঠে যখন লম্বাভাবে থাকবে ভূপৃষ্ঠের ভেতরে তখন তাকে বলা হবে ডাইক। আর যদি এরকম অনুভূমিকভাবে থাকে শিলাস্তরের ভেতরে, এরকম উলম্বভাবে থাকলে ডাইক, আর শিলাস্তরের অনুভূমিকভাবে থাকলে তখন তাকে বলা হবে কি? শিল। তাই এখানে কোনটা শিল হবে? এইটা হবে শিল, শিল হবে এইটা হবে শিল, আর এইটা হবে ডাইক। 8 কোন পর্যায়ে আগ্নেয়গিরি থেকে কেবল বাষ্প গ্যাস নির্গত হয়? এখানে মনে রাখবে সলফাট্রা পর্যায়ে, এই পর্যায়ে শুধুমাত্র ধোঁয়া বের হয়। ঠিক আছে, ধোঁয়া এবং বাষ্প বের হয়। কোথায় আছে? পৃথিবীর 10 সহস্র ধূম্র উপত্যকা বলা হয় আলাস্কার কাটমাইকে। 10 সহস্র ধূম্র উপত্যকা বলা হয় আলাস্কার কাটমাই। মনে রাখবে আলাস্কা কাটমাই এর 10 সহস্র ধূম্র উপত্যকা আছে, সেইখান থেকে এরকম ধোঁয়া বের হয়। ঠিক আছে, আলাস্কার কাটমাই থেকে আরেকটা ইনফরমেশন বলে দিই, সলফাট্রা পর্যায়ে তো ধোঁয়া বের হয়। ঠিক আছে, সলফাট্রা পর্যায়ে ধোঁয়া বের হয়। ঠিক আছে, ধোঁয়া মানে গ্যাস ও বাষ্প বের হয়। আর একটা ইনফরমেশন বলি, এই আলাস্কার কাটমাইতে অনেক ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, প্রচুর গ্যাস বের হয়, তাই এর সঙ্গে জড়িত আলাস্কার কাটমাই। এটা কি? 10 সহস্র ধূম্র উপত্যকা। মনে রাখবে ধূম্র উপত্যকা। যারা অগ্ন্যুৎপাতের ক্লাস করেছো আমার, তারা জানবে এটাকে ভ্যালি অফ 10,000 স্মোকও বলা হয়। 10,000 স্মোক। ঠিক আছে, এরপরে চ্যুতির সৃষ্টি হয় কিসের জন্য? চ্যুতি সৃষ্টি হয় শিলায় টান পড়লে, আমরা পড়ে এসেছি। 10 নম্বর ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ গঠন পাহাড় উপত্যকা গঠনে পরিবর্তিত হয়, ইহা পরিচিত কি হবে? এটা হবে জুরা গঠনে হবে। ঠিক আছে, এরপরে আছে 11 যে নবীন শিলা অপেক্ষাকৃত প্রাচীন শিলা দ্বারা পরিবেষ্টিত হয় তাকে বলা হয় বহিরক, অর্থাৎ নবীন শিলা প্রাচীন শিলা দ্বারা পরিবেষ্টিত হবে। ঠিক আছে, এইটা একটা নবীন শিলা, এর চারপাশে প্রাচীন শিলা যখন ঘিরে থাকবে চারপাশে তখন তাকে বলা হবে কি? তখন তাকে বলা হবে বহিরক, যেটাকে বলা হয় আউটলায়ার। ঠিক আছে, বহিরক বা আউটলায়ার। আর এর ঠিক উল্টোটা যখন হবে, যখন প্রাচীন শিলাকে ঘিরে থাকবে নবীন শিলা তখন তাকে বলা হয় ইনলায়ার। ঠিক আছে, এর ঠিক উল্টোটা হবে ইনলায়ার। প্রাচীন শিলা দ্বারা পরিবেষ্টিত থাকলে নবীন শিলা তাকে বলা হয় আউটলায়ার, আর নবীন শিলা দ্বারা
প্রাচীন শিলা যদি পরিবেষ্টিত থাকে তাকে বলা হয় ইনলায়ার। ঠিক আছে, বেশ। তাহলে ইনলায়ারে কি থাকবে? ইনলায়ারে বাইরে কি থাকবে? নিউ অর ইয়ং রক, বাইরে। আর আউটলায়ারে বাইরে কি থাকবে? ওল্ড রক। ঠিক আছে, ওল্ড রক থাকবে। বেশ, এরপরে আছে 12 রাসায়নিক আবহবিকার কোন প্রক্রিয়ায় মরিচা ধরার জন্য দায়ী? মনে রাখবে অক্সিজেন, জলীয় বাষ্প। ঠিক আছে, জলীয় বাষ্প প্লাস অক্সিজেন মিলে লোহায় মরচে পড়ে, যেটাকে বলা হয় অক্সিডেশন। আর কার্বনেশন, অক্সিডেশন আয়রন সমৃদ্ধ শিলায় বেশি হবে। আয়রন, যে শিলায় আয়রন বেশি আছে, লোহা বেশি আছে। আর কার্বনেশন কোথায় হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প যদি মিশে যায়, কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প যদি একসঙ্গে মিশে বিক্রিয়া করে, তবে চুনাপাথর যুক্ত শিলায়, চুনাপাথর যুক্ত শিলায় কার্বনেশন বেশি হবে। 13 নিচের কোনটি পুঞ্জিত ক্ষয়? এখানে কোনোটাই পুঞ্জিত ক্ষয় নয়, তাই উপরের কোনোটি হবে। পুনর হলো আমাদের কাস্ট অঞ্চলে একটা গর্তের সঙ্গে, গুহার গর্তের সঙ্গে ভূপৃষ্ঠের ওপরের অংশে ছোট্ট সংযোগস্থল, যাকে পুনর বলা হয়। ঠিক আছে, মোনাডনক হলো ভূপৃষ্ঠের ওপরে, সমপ্রায় ভূমির ওপরে ক্ষয়প্রাপ্ত না হয়ে থাকা কঠিন শিলা, যেটা কোথায় দেখা যায়? সেটা দেখা যায় নদী গঠিত স্বাভাবিক ক্ষয়চক্রের পরে। ঠিক আছে, আর আগামুখ কি? আগামুখ বলতে বোঝায় হিমাবাহ বহন করে আনবে বড় বড় বোল্ডারকে আগামুখ বলা হয়। পুনর কোথায় দেখা যাবে? কাস্ট অঞ্চলে। কাস্ট অঞ্চলে গুহার ছাদের সঙ্গে নিচের গুহার ছোট্ট গর্ত। ঠিক আছে, এরকম একটা কাস্ট অঞ্চল, এরকম কাস্ট অঞ্চল। এটা হলো গুহার ছাদ উপরেরটা, এটা হলো গুহার ভেতরের অংশ, এটা হলো গুহার ভেতরের অংশ। ঠিক আছে, এই গুহারের ভেতর অংশ যখন এইরকম কোনো ছোট গর্ত দ্বারা সংযোগ থাকবে, তখন তাকে বলা হয় পুনর। ঠিক আছে, পুনর। আর আগামুখ বলতে বোঝায় বড় বড় বোল্ডার, যেগুলো হিমাবাহ বহন করে আনবে। আর মোনাডনক কি হবে? মোনাডনক এরকম সমপ্রায় ভূমির উপরে দাঁড়িয়ে থাকা কঠিন শিলার টিলাকে বলা হয় কি? মোনাডনক। নদীর স্বাভাবিক ক্ষয়চক্রে বা আর্দ্র অঞ্চলে তৈরি হবে। আর্দ্র অঞ্চলে মোনাডনক তৈরি হয়, নদীর স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে তৈরি হয়। 14 কি হবে? 14 বলছে যে জলপ্রবাহের ক্ষয়কার্য সংঘটিত হয় অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে। অবঘর্ষ প্রক্রিয়া বলতে কি বোঝায়? নদীর জলের সঙ্গে যেগুলো ভাসতে থাকে এবং জলের সঙ্গে যেগুলো গুলে থাকে শিলাখণ্ডগুলো, সেগুলো যখন নদীর তলদেশে আঘাত করবে, এটা নদীর উপত্যকা, এই নদীর উপত্যকাতে যে জিনিসগুলো ভাসছে, এরকম একটা বড় বড় বোল্ডার ভাসছে, এইগুলো যখন জলস্রোতের আঘাতে নদীর পাদদেশে, নদীর তলদেশে, নদীর দুই সাইডে ক্ষয় করবে, তখন তাকে বলা হয় কি? অবঘর্ষ ক্ষয়। এটাই হলো জলপ্রবাহ ক্ষয়। পলল পাখা কোথায় তৈরি হয়? পলল পাখা তৈরি হয় পর্বতের পাদদেশে। নদী যখন পার্বত্য এলাকা অতিক্রম করে এসে সমভূমিতে পড়ে, তখন নদী যা বহন করে এনেছিল তার সামনে জমাট করে এবং ভরাট করে দেয়। ঠিক আছে, জমা করে, যেটা দূর থেকে দেখে মনে হয় কি একটা পাখার মতো, তাই এটাকে বলা হয় কি? পলল পাখা। নদী পার্বত্য প্রবাহ অতিক্রম করে হঠাৎ করে সমভূমিতে প্রবেশ করলে এটা তৈরি হয়। নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ যখন করব তখন দেখাবো। ড্রামলিন, ড্রামলিন হলো বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। ঠিক আছে, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি হলো ড্রামলিন। আর এটা হিমাবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে তৈরি হয়। এটা কেমন লাগে? উল্টানো নৌকার মতো লাগে। ঠিক আছে, উল্টানো নৌকার মতো লাগে দূর থেকে। এরপরে বলেছে 17 নিচের কোনটি নদী হিমাবাহিক সঞ্চয়? নদী হিমাবাহিক মানে কি বোঝায়? হিমাবাহ এবং জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। কোনটা? হিমবাহ ও জলাধারার মিলিত কার্য, জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটা? এটা হবে কেম। কেম হলো ত্রিকোণাকার ভূমিরূপ, কেম হলো ত্রিকোণাকার ভূমিরূপ। ড্রামলিন আমরা বললাম যে উল্টানো নৌকার মতো ভূমিরূপ, কেম হলো ত্রিকোণাকার ভূমিরূপ। ঠিক আছে, এরপর আছে
শার্ক শার্ক হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে হাতলযুক্ত চেয়ারের ন্যায় ভূমিরূপ। ঠিক আছে, শার্ক। আর ফিয়র্ড হলো নদীর ক্ষয়কার্যের ফলে, নদী বলছি, শার্ক হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে হাতলযুক্ত চেয়ার ন্যায় ভূমিরূপ। আর ফিয়র্ড হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে নিমজ্জিত সমুদ্র উপত্যকা। ঠিক আছে, নিমজ্জিত সমুদ্র উপত্যকা বলছি, সমুদ্রের জল ঢুকে যাবে ফিয়র্ডে, আর এটা কি হিমবাহ উপত্যকা। তাহলে ফিয়র্ড হলো নিমজ্জিত হিমবাহ উপত্যকা, সমুদ্রের জলে নিমজ্জিত থাকে। আর শার্ক হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে হাতলযুক্ত চেয়ারের ন্যায় ভূমিরূপ। বোঝা গেছে? 18, ভূমিকম্পের উৎপত্তি স্থলকে কি বলা হয়? ভূমিকম্পের উৎপত্তি স্থলকে বলা হয় কেন্দ্র। ঠিক আছে, ভূমিকম্পের উৎপত্তি স্থলকে বলা হয় কেন্দ্র, যেটার ইংরেজি হলো ফোকাস পয়েন্ট। এটা কোথায় তৈরি হয়? ভূমিকম্পের যেখান থেকে তৈরি হচ্ছে সেই জায়গাটা। আর ঠিক 90 ডিগ্রি কোণ বরাবর যেখানে ভূমিকম্প এসে প্রথম পৌঁছায় তখন তাকে বলা হয় কি? উপকেন্দ্র। এইখানে ভূমিকম্প তৈরি হলো, এটা হলো ভূমিকম্পের ফোকাস। আর ঠিক ওপরে যেখানে ভূমিকম্প এসে পৌঁছায় সেটাকে বলা হয় কেন্দ্র। এটা হলো ফোকাস, এফ হলো ভূমিকম্পের কেন্দ্র, আর ই হলো ভূমিকম্পের উপকেন্দ্র। নিচের কোন পদ্ধতি ডেভিসের ক্ষয়চক্রের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ? এটা হবে উত্তর ভূমিরূপ পদ্ধতি। 20, কোন প্রকার জলনির্গম প্রণালীর ভূমির গঠন দ্বারা নিয়ন্ত্রিত? এটা হবে জাফরিরূপী জলনির্গম প্রণালী। এটা হবে জাফরিরূপী জলনির্গম প্রণালী। অর্থাৎ জাফরিরূপী জলনির্গম প্রণালী যেখানে চ্যুতি এবং দারণ বেশি হবে, অর্থাৎ শিলাস্তরের চ্যুতি এবং দারণ ফাটল বেশি হবে, সেখানেই এই জলনির্গম প্রণালীটা তৈরি হয়। ঠিক আছে। আর কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী তৈরি হয় গম্বুজ আকৃতি কোনো পাহাড়ের ওপর। ঠিক আছে, গম্বুজ আকৃতি কোনো পাহাড়ের ওপর, এইরকম একটা গম্বুজ আকৃতির পাহাড়, এখান থেকে জল কি হয়? চারপাশে ছড়িয়ে যায়। এটাকে বলা হয় কি? কেন্দ্র বিমুখ। অর্থাৎ কেন্দ্র থেকে জল যখন চারপাশে ছড়িয়ে যাচ্ছে তাকে বলা হয় কি? কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। আর চ্যুতি এবং দারণ বরাবর যে জলনির্গম প্রণালী তৈরি হয় সেটাকে বলা হয় জাফরিরূপী জলনির্গম প্রণালী। এটা কি হবে? এটা ভাঁজযুক্ত একনত শিলাস্তরে তৈরি হবে, আর চ্যুতি ও দারণ যেখানে বেশি থাকবে সেখানে বেশি হবে। ঠিক আছে, বেশ। আর বৃক্ষরূপী জলনির্গম প্রণালী কোথায় তৈরি হবে? বৃক্ষরূপী একটা গাছের ডালপালার মতো হয়, আর এখানে সমসত্ব শিলায় তৈরি হবে। বৃক্ষরূপী মনে রাখবে, সমসত্ব শিলায় তৈরি হবে। অর্থাৎ সমান কাঠিন্য, সমান গ্রথন, সমান প্রবেশ্যতা, এই ধরনের শিলায় বৃক্ষরূপী জলনির্গম প্রণালী তৈরি হয়। সমসত্ব শিলায় বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। কেন্দ্রভূমিক জলনির্গম প্রণালী হয় গম্বুজ আকৃতির গঠনযুক্ত ভূমিরূপে গম্বুজ, আর জাফরিরূপী হয় চ্যুতি এবং দারণযুক্ত শিলা যেখানে থাকবে সেখানে। বেশ, এরপরে আছে 21, সমুদ্রতলের কোন অংশে অন্তঃসাগরীয় গিরিখাত দেখা যায়? এটা হবে মহীসোপান। ঠিক আছে, সমুদ্রের তলদেশে নদী এতটা ক্ষয় করে যে একটা গিরিখাতের মতো অংশ তৈরি করে। আমরা যখন সমুদ্র চ্যাপ্টার পড়বো তখন দেখতে পাবো যে সমুদ্র সমতলে অন্তঃসাগরীয় গিরিখাত, নদী এতটা জিনিসপত্র নিয়ে যায় যে এরকম একটা ঢাল বরাবর নদী নামে। ঠিক আছে, সমুদ্রের তলদেশে, খুব ভালো করে আঁকি, এরকম একটা ঢাল বরাবর নদী নামে। ঠিক আছে, তখন কি হয়? এই যে নদী যখন নামছে এই বরাবর, তখন এইখানে যে এই বরাবর একটা কি তৈরি করে? বড় গভীর খাত তৈরি করে। এই বরাবর বড় গভীর খাত তৈরি করে। ঠিক আছে, খাত অংশটাকে বলা হয় কি? গিরিখাত। যেটা কোথায় তৈরি হয়? মহীসোপানে। নদী যখন সমুদ্রে জাস্ট মেশে তখন এটা তৈরি হয়। নিচের কোন মালভূমিটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত? এখানে যেটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেটা হবে আলবাট্রাস মালভূমি। আলবাট্রাস মালভূমি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। টেলিগ্রাফ মালভূমি অবস্থিত কোথায়? টেলিগ্রাফ মালভূমি তৈরি আছে আমাদের প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, সরি উল্টো হয়ে গেছে, আরেকবার বলি। টেলিগ্রাফ মালভূমি আছে আটলান্টিক মহাসাগরে। টেলিগ্রাফ আটলান্টিক, আর আলবাট্রাস আছে প্যাসিফিক অর্থাৎ প্রশান্ত মহাসাগরে।
ঠিক আছে। আর এখানে আমস্টারডাম সেন্ট পল মালভূমি আছে কি ইন্ডিয়ান ওশেনে। মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসবে। 23 নম্বর, শৈবাল সাগরের বৈশিষ্ট্য কি? শৈবাল সাগরের বৈশিষ্ট্য কি? এখানে কিছু সামুদ্রিক উদ্ভিদ জন্মাবে, এটাকে জীবহীন মরুভূমি বলা হয়। মনে রাখবে এটা কি, শৈবাল সাগর হলো জীবহীন মরুভূমি। ঠিক আছে, জীবহীন মরুভূমি বলা হয় একে। আর এখানে প্লাঙ্কটন ছাড়া তেমন কিছু জন্মায় না। ঠিক আছে, শৈবাল ছাড়া প্লাঙ্কটন মাছ কিছুই জন্মায় না এখানে। ঠিক আছে, শৈবালই বেশি করে জন্মায়। তাই এখানে কোন প্রশ্নের কোনটা উত্তর হবে? প্লাঙ্কটনও জন্মাচ্ছে না, মাছও আসছে না এখানে। এখানে মনে রাখবে শৈবাল সাগর কি করে তৈরি হয়েছে। আমরা জানি শৈবাল সাগর এর আগেও আমরা ক্লাসে করে এসেছি যে উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে উপসাগরীয় উত্তর আটলান্টিক, ক্যানারি ও উত্তর নিরক্ষীয় স্রোতের ঘড়ির কাঁটার দিকে। এখানে যদি ছবিটা আঁকি, এটা হলো উত্তর আমেরিকা, এটা উত্তর আমেরিকা, এটা হলো আফ্রিকা। এরপরে এইখানে কি হয়, এইখানে এই বরাবর আছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা বরাবর নিরক্ষীয় স্রোত যায়। ঠিক আছে, উত্তর নিরক্ষীয় স্রোত এটা। তারপরে এটা আর একটা স্রোত, এই স্রোতটার নাম হলো উপসাগরীয় স্রোত। ঠিক আছে, আবার এইখান থেকে যুক্ত হয় ক্যানারি স্রোত। এরকম করে একটা আবর্তন তৈরি করে, অর্থাৎ এই আবর্তনটা এরকম করে আবর্তন চলছে ঘড়ির কাঁটার দিকে। এইখানেই শৈবাল সাগর তৈরি হয়। ঠিক আছে, এইখানে জীবহীন মরুভূমি বলা হয়। এখানে সামুদ্রিক উদ্ভিদও তেমন জন্মায় না, শৈবাল ছাড়া কিছু জন্মায় না। তাই এখানে ওপরের কোনোটি নয় করাটাই সব থেকে বেশি যুক্তিযুক্ত হবে। ঠিক আছে, ওপরের কোনোটি নয়। বেশ, নিচের কোন সাগরটি সর্বাপেক্ষা অধিক লবণাক্ত? এখানে উত্তর হবে মরুসাগর, অর্থাৎ ডেড সি হলো সর্বাপেক্ষা অধিক লবণাক্ত। ল্যাব্রাডর স্রোতটি নিচের কোন মহাদেশের উপকূল দিয়ে প্রবাহিত হয়? ল্যাব্রাডর স্রোত এইখান দিয়ে, মনে রাখবে এই যে এইখান থেকে ল্যাব্রাডর শীতল স্রোত প্রবাহিত হয়। এইখান থেকে ল্যাব্রাডর শীতল স্রোত আসে উত্তর আমেরিকা দিয়ে, আর এখান থেকে যায় উষ্ণ উপসাগরীয় স্রোত। এই যে উষ্ণ উপসাগরীয় স্রোত এইখানে গিয়ে কিছুটা মিলিত হয়, দিয়ে এই জায়গাটায় কি তৈরি করেছে, এখানে একটা মগ্নচড়া তৈরি করেছে, যেটাকে বলা হয় গ্র্যান্ড ব্যাংক। উষ্ণ উপসাগরীয় স্রোত আর শীতল ল্যাব্রাডর স্রোতের মিলিত হওয়ার ফলে এখানে কি তৈরি হয়, ঘন কুয়াশা তৈরি হয় এবং ঝড়ঝঞ্ঝা তৈরি হয়। এখানে তৈরি হয় ঘন কুয়াশা, ঝড়ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি হয়। নিউ ফাউন্ডল্যান্ড বলা হয় এটা কি, গ্র্যান্ড ব্যাংক তৈরি হয়েছে এখানে। গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষের অনুকূল, কারণ শীতল স্রোত উষ্ণ স্রোত মিলিত হচ্ছে, উষ্ণ উপসাগরীয় স্রোত শীতল ল্যাব্রাডর স্রোত। আর এখানে তৈরি হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। এটা আসলে কি, এটা একটা মগ্নচড়া, আর এখানেই তৈরি হয় সব থেকে বেশি মৎস্য চাষ করা হচ্ছে। আর এখানে আরেকটা মনে রাখবে যে এটা এটা হলো উত্তর আমেরিকার পূর্ব উপকূলে আছে। বোঝা গেছে? বেশ, এরপরে এটা হয়ে গেল উত্তর আমেরিকা, উত্তর হবে উত্তর আমেরিকা। এরপরে আছে প্রশ্ন, একটি বিশেষ ধরনের ক্যালকোরিয়াস উজ চুন জাতীয় কর্দম কি হবে? গ্লোবিজারিনা কর্দম। ঠিক আছে, এখানে চুনের পরিমাণ বেশি থাকে, গ্লোবিজারিনা কর্দমে চুনের পরিমাণ বেশি থাকে। আর একটা আছে কি রেডিও ল্যারিয়ান উজ, এখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কম থাকে, কিন্তু এটা কত মিটারে, এখানে আরেকটা মনে রাখো যে এটা
গ্লোবিজ আরিনা কত মিটারের মধ্যে থাকবে? 1200 থেকে 4000 মিটার, ঠিক আছে। আর রেডিও লারিয়ান থাকবে কত মিটারে? 4000 মিটার গভীরে। এটা কি গভীরতা বললাম, সমুদ্রের গভীরে থাকে। আর রেডিও ল্যারিয়ান থাকে কত? 4000 থেকে 1000 বলছি 10,000 মিটারে, ঠিক আছে। 10,000 মিটার গভীরতায় আমরা রেডিও ল্যারিয়ান পাই, ঠিক আছে। বোঝা গেছে গ্লোবিজ আরিনা যদি শুকিয়ে যায় নীল বা হলুদ পাউডারের মতো লাগে, আর রেডিও ল্যারিয়ান শুকিয়ে গেলে ধূসর পাউডারের মতো লাগে। বোঝা গেছে। এইখানে গ্লোবিজ আরিনায় চুনের পরিমাণ বেশি, আর রেডিও ল্যারিয়ানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ অনেকটা কম। যখন সমুদ্র পড়াবো তখন আরো ডিটেল বলবো। 27, সমুদ্র উপকূলের নিকটতম অংশের সঞ্চয় উৎসস্থল কোনটি? উত্তর হবে স্থলভাগ। একই গভীরতায় আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের উষ্ণতা তারতম্য হয় কেন? সমুদ্র স্রোতের কারণে, ঠিক আছে। ভূমধ্যসাগরে সমুদ্র স্রোতের প্রভাব থাকে না, কারণ আবদ্ধ বলে, কিন্তু আটলান্টিক মহাসাগরে সমুদ্র স্রোতের প্রাধান্য বেশি থাকে। 29, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতার পরিমাণ হ্রাসের কারণ কি? নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতার পরিমাণ হয় প্রচন্ড পরিমাণে সেখানে বৃষ্টি হয় বলে, হেভি রেনফলের জন্য। নিচের কোন সমুদ্র স্রোতটি প্ল্যাঙ্কটন ধ্বংস করে? এখানে মনে রাখবে প্ল্যাঙ্কটন ধ্বংস করে, নষ্ট করে এল নিনো নামক উষ্ণ স্রোত। এল নিনো নামক উষ্ণ স্রোত যেটা দক্ষিণ আমেরিকার পেরু উপকূলে তৈরি হয়, ঠিক আছে। পেরু উপকূলে তৈরি হয়, দক্ষিণ আমেরিকা পেরু উপকূল এই বরাবর তৈরি হয়, এই বরাবর, ঠিক আছে। এই বরাবর তৈরি হয়ে অস্ট্রেলিয়ার এদিকে প্রবাহিত হয়, অস্ট্রেলিয়া এইদিকে প্রবাহিত হয়ে যায়। উষ্ণ স্রোতের এই এল নিনোর জন্য ভারতে কি তৈরি হয়? খরার তৈরি হয়, বৃষ্টিপাত কম হয়, আর পেরু উপকূলে প্রচন্ড বৃষ্টিপাত হয়, ঠিক আছে। এল নিনোকে বলা হয় ক্রিস চাইল্ড। আর এল নিনোর বিপরীত অবস্থা হলো লা নিনো। এর ঠিক বিপরীত অবস্থার নাম কি? লা নিনো, ঠিক আছে। জলবায়ু যখন পড়বো তখন এটা সম্পর্কে জানবো। 31, কোন মহাসাগরে শ্বেতক্ষেত্র চাগর শৈলশিরাটি আছে? উত্তর হবে ভারত মহাসাগরে শ্বেতক্ষেত্র চাগর শৈলশিরাটি আছে। কোন সমুদ্র স্রোত উত্তর পশ্চিম ইউরোপের উপকূলকে শীতকালে উষ্ণ রাখে? মনে রাখবে উত্তর আটলান্টিক স্রোত উত্তর পশ্চিম ইউরোপের উপকূলকে শীতকালে উষ্ণ রাখে। এই যে এইখানে দেখতে পাচ্ছ যে এইখানে উষ্ণ উপসাগরীয় স্রোতটি এরকম করে বাঁক নেয়, উষ্ণ উপসাগরীয় স্রোতটি এরকম করে বাঁক নেয়, তখন এইখানে যে ইউরোপ মহাদেশ আছে, এখানে যে ইউরোপ মহাদেশ আছে, ইউরোপ মহাদেশ আছে এই জায়গাতে কি করে? ইউরোপ মহাদেশের এই যে উষ্ণ উপসাগরীয় স্রোতটা কি করে? উষ্ণতা অনেকটা বাড়িয়ে রাখে, এখান দিয়ে উষ্ণ উপসাগরীয় স্রোত যায়, যার ফলে ইউরোপ মহাদেশে পশ্চিম উপকূলের উষ্ণতা বাড়িয়ে রাখে, ঠিক আছে। বেশ, মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো, আমি যখন সমুদ্র স্রোত পড়াবো তখন বলবো। 33, কোনটি আয়নোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর? এখানে আয়নোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর মনে রাখবে কি? আয়নোস্ফিয়ারের অনেক কটা স্তর উপস্তর আছে, যার মধ্যে সবকটাই আয়নোস্ফিয়ারের স্তর, কিন্তু সব থেকে উপরে কোনটা আছে? সব থেকে উপরে আছে আমাদের জি স্তর। জি স্তর সবার উপরে আছে, তাই উত্তর হবে জি স্তর, ঠিক আছে। জি জি স্তর সবার উপরে। প্রথমে আছে ডি স্তর আয়নোস্ফিয়ারে, তারপরে এফ নয়, প্রথমে ডি, তারপর ই, তারপর এফ, তারপরে জি, সবার নিচে তাহলে কোনটা আছে? ডি স্তর, ঠিক আছে। এই ই স্তরে কি হয়? বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই ই স্তরের আর একটা নাম আছে কিনলি হিভিসাইড স্তর। আর এফ স্তরকে কি বলা হয়? এফ স্তরকে বলা হয় অ্যাপলেটন স্তর। অ্যাপলেটন স্তরকে বলা হচ্ছে এফ স্তর, ঠিক আছে। আর ডি স্তরের বৈশিষ্ট্য হিসাবে মনে রাখবে দিনের বেলায় কি হয়? এই ডি স্তর অস্তিত্ব থাকে, আবার সূর্য ডুবে গেলে এই ডি স্তর কি হয়ে যায়?
নিষ্ক্রিয় হয়ে যায় বা শেষ হয়ে যায়, থাকে না, অস্তিত্ব থাকে না, তাই এটাকে ডিপ্লেশন স্তরও বলা হয়। ডি দিয়ে ডিপ্লেশন, ই দিয়ে মনে রাখবি ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রোম্যাগনেটিক বলছি, বেতার তরঙ্গ ফিরে আসে। আর এফ দিয়ে মনে রাখবে যে অ্যাপলেটন স্তর, আর সবার ওপর আছে ডি স্তর। 34, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাসের হার কত? এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাসের হার তোমরা সবাই জানো 6.5 ডিগ্রি। কোথায় লেখা থাকে? যত ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ানো হয়, ট্রপোস্ফিয়ার থেকে যত উপরে যাওয়া যায় তত 6.5 করে কমতে থাকে। আবার কোনো বইতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমিতেও থাকে। তাই এখানে কোনোটাই নেই এখানে, ঠিক আছে, তাই এখানে কোনোটাই নেই, তাই উত্তর উপরের কোনোটিই নয়। 35, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় স্ট্র্যাটোপজ। বোঝা গেছে? বেশ। 36, বায়ুমণ্ডলে গঠনকারী উপাদান সমূহ কি হয়? উচ্চতা যত বাড়ে সে অনুযায়ী পরিবর্তিত হয়। 37, তাপীয় বিষুবরেখা দেখা যায় কোথায়? নিরক্ষরেখায়। তাপীয় বিষুবরেখা বলতে কি বোঝায়? পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট দিনে সর্বোচ্চ উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়। পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় কোনো একটা দিনে, তখন সেটাকে বলা হয় কি? তাপ বিষুবরেখা। সাধারণভাবে নিরক্ষরেখাতেই বেশি থাকে। 38, বায়ুতে লিনতাপ যুক্ত হলে নিচের কোনটি পরিবর্তিত হয়? বায়ুতে লিনতাপ যুক্ত হলে বায়ু উষ্ণ হয়ে যায়। বায়ু কি হয়? বায়ু উষ্ণ হলে হালকা হয়। বায়ু উষ্ণ হলে হালকা হয়, ঠিক আছে, বায়ু উষ্ণ হলে হালকা হয়। লিনতাপ বলতে কি বোঝায়? জলীয় বাষ্পের ভেতরে যে তাপটা আছে সেটা যখন ঠান্ডা হয়ে যায় বায়ু, তখন সেই জলীয় বাষ্পে থাকা যে তাপ সেটা ছেড়ে দেয়, সেটাকে বলা হয় কি? লিনতাপ। 39, সূর্যরশ্মি তাপীয় ফলের তীব্রতা নির্ভর করে সূর্যরশ্মির পতন কোণের ওপর। যতটা সূর্যরশ্মি লম্বভাবে দেবে ততটা ভূপৃষ্ঠ বেশি উষ্ণ হবে। সমুদ্র সমতলে বায়ুর চাপ কত? এখানে কোনোটাই ঠিক নয়, ঠিক আছে, কারণ সমুদ্র সমতলে বায়ুর চাপ 1013 মিলিবার, গড়ে বলা হয় 1013 মিলিবার। এটা নির্ণয় করা হয় 40 থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এটা বেশি করে নির্ণয় করা হয় কারণ পৃথিবীর মাঝে আছে বলে 40 থেকে 45 ডিগ্রি অংশ, ঠিক আছে। বেশ। বৈপরীত্য উত্তাপ বলা হয় কাকে? বৈপরীত্য উত্তাপ বলতে বোঝায় ট্রপোস্ফিয়ারে আমরা জানি যত উচ্চতা বাড়ে উষ্ণতা কমে, কিন্তু কোনো কোনো কারণে দীর্ঘ শীতের রাত্রে কি হয়? দীর্ঘ শীতের রাত, এটা হয়ে গেছে ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা 12 কিমি। দীর্ঘ শীতের রাতে উঁচু ভূপৃষ্ঠ, উঁচু অংশে, ভূপৃষ্ঠের উঁচু অংশে, এই যে এখান থেকে রাত্রিবেলা সব তাপ ছেড়ে দিল, ভূপৃষ্ঠ তাপ ছেড়ে দিল, দিয়ে ভূপৃষ্ঠের উষ্ণতা হয়ে গেছে কত ডিগ্রি? 15 ডিগ্রি। ভূপৃষ্ঠের উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি। উষ্ণতা যেহেতু ওপরে ছেড়ে দিল, তাই এখানকার উষ্ণতা হয়েছে কত ডিগ্রি? এইখানে মোটামুটি 12 কিমি নয়, আর একটু কমিয়ে দিয়ে এখানে এটা হলো 5 কিমি। এই 5 কিমি উপরে ভূপৃষ্ঠের উষ্ণতা কত হয়ে গেল? 5 কিমি ভূপৃষ্ঠের উপরে উষ্ণতা হয়ে গেল কত? 20 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ যত উচ্চতা বাড়ছে কত বাড়লো? 20 ডিগ্রি বেড়ে গেল, 20 ডিগ্রি হলো, 15 থেকে 20, তাহলে এটা কি বলা হবে? এটাকে বলা হবে কি? বৈপরীত্য উত্তাপ, যেটা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। কিন্তু নর্মাল কন্ডিশনে কি হবে? নর্মাল কন্ডিশনে যদি আঁকি, নর্মাল কন্ডিশনে সেম, নর্মাল কন্ডিশনে হবে এটা হয়ে যাবে 10 ডিগ্রি, এটা হয়ে যাবে 20 ডিগ্রি, ঠিক আছে। এরকম উষ্ণতার হেরফের হয়ে যায় বৈপরীত্য উত্তাপের জন্য। দীর্ঘ শীতকালে রাত্রিতে এটা বিশেষ করে বেশি হয়। আইসোহাইট দিয়ে অনুভূমিক বন্টন দেখানো হয় কিসের? বৃষ্টিপাতের। এই আইসোহাইট, আইসোহ্যালাইন, ঠিক আছে, তারপরে আইসোথার্ম, এই সবকটাই আমি আদার্স যে ক্লাস করিয়েছি এই আগের বছরের প্রশ্ন সেখানে করিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। 43, উচ্চচাপ বিরাজ করে যে কেন্দ্রে তা কি? অ্যান্টিসাইক্লোন, অর্থাৎ প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে, ঠিক আছে। ফ্রান্সিস গ্যালটন প্রথম এই প্রতিপ ঘূর্ণবাত বা অ্যান্টিসাইক্লোন শব্দটা প্রথম ব্যবহার করেন। আর ঘূর্ণবাতের কেন্দ্রে কি থাকে? লো প্রেশার। আর প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে হাই প্রেশার। ঘূর্ণবাত শব্দটাও প্রথম ব্যবহার করেছিল হেনরি পিডিংটন। হেনরি পিডিংটন, হেনরি পিডিংটন। আর এটা কি?
গ্যালটন, ফ্রান্সিস গ্যালটন। ঠিক আছে। 44, একটি বিখ্যাত স্থানীয় বায়ু কি হবে? স্থানীয় বায়ু হলো স্থানীয় অঞ্চলকে প্রভাবিত করে বেশি, এটা উত্তর হবে ফন। এই ফন বায়ু একটা স্থানীয় বায়ু, প্লাস আরো বায়ু আছে চিনুক, যেটা রকি পার্বত্য অঞ্চলের বরফ গলিয়ে দেয়। ফনও তেমনি উষ্ণ ও শুষ্ক বায়ু, যেটা আল্পস পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয় ইউরোপে। আর চিনুক প্রবাহিত হয় কোথা দিয়ে? রকি পর্বত দিয়ে। ঠিক আছে। 45, অশ্ব অক্ষাংশটি অবস্থান করে কোথায়? অশ্ব অক্ষাংশটি অবস্থান করে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশে উভয় গোলার্ধে, যেখানে জাহাজ এসে থেমে যায় বায়ু চলাচল করে না বলে। এটা কোথায় হবে? কর্কটীয় এবং মকরী উচ্চচাপ বলয়ে, যেটাকে বলা হয় উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে। বেশ, এরপরে আছে জেট বায়ু হলো কি ধরনের বায়ু? ঊর্ধ্বাকাশে পশ্চিমা বায়ু। এই জেট বায়ু প্রথম চিহ্নিত করা হয় বা খোঁজ পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন জাপানকে বোমা মারতে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছিল। তখন জাপানে যখন যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান, তখন স্পিড বেড়ে গেছিল, আবার যখন ফিরছিল তখন স্পিড কমে গেছিল। তখন তারা বুঝতে পারে যে কোনো একটা বায়ুমণ্ডলীয় ঘটনা ঘটছে বায়ুমণ্ডলের উপরের স্তরে। এটাকে জেট বায়ু বলা হয়। এটা কেমন করে যাবে? এরকম পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে সাধারণত এরকম বক্রাকারে প্রবাহিত হয়। ঠিক আছে, এরকম বক্রাকারে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠ থেকে কত কিমি ওপরে? ভূপৃষ্ঠ থেকে প্রায় 9 থেকে 12 কিমি উচ্চতায়। 47, করিওলিস বলটি থাকে না কোথায়? নিরক্ষরেখায়। করিওলিস বলটি নিরক্ষরেখায় থাকে না। এই জিনিসগুলো আমি যখন বায়ুমণ্ডল পড়াবো তখন আরো আলোচনা করব। পশ্চিমঘাট পর্বতের 48, পশ্চিমঘাট পর্বতের ঢালে বৃষ্টিপাত হয়, সেটা কি নামে পরিচিত? উত্তর হবে শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাত কখন হয়? যখন পর্বতে একটা উষ্ণ আর্দ্র বায়ু ধাক্কা লাগে, তখন পর্বতের ঢাল বরাবর বায়ু উপরে উঠে যায়। পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হয়, কারণ বায়ু উপরে উঠে ঠান্ডা শীতল হয়ে ঘনীভূত হয়। আর পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না, কারণ বায়ু নিচের দিকে নামতে থাকে, বায়ু গরম হয়ে যায়, আর জলীয় বাষ্প প্রায় থাকে না। তাই পর্বতের প্রতিবাদ ঢাল বৃষ্টিপাত যুক্ত ঢাল, আর পর্বতের অনুবাদ ঢাল, ঠিক আছে, এটা অনুবাদ ঢাল আর এটা প্রতিবাদ ঢাল। আর অনুবাদ ঢালে কি হয়? বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল হবে পুনে। মহারাষ্ট্রে বৃষ্টিপাত হয়, পুনে বৃষ্টিপাত কম হয়। মৌসির নামে বৃষ্টিপাত হয়, শিলংয়ে বৃষ্টিপাত কম হয়। শিলং আর মৌসির নাম কোথায় আছে? পূর্ব ভারতে। আমাদের আর দুটো প্রশ্ন আছে। চীনে যে মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত হয় সেটি কি? দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর জন্যই চীনে বৃষ্টিপাত হয়। ঠিক আছে। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বৃষ্টিপাত হয় কোন ঋতুতে? শীতকালে। কোন বায়ুর জন্য হয়? দক্ষিণ পশ্চিমা বায়ুর জন্য বৃষ্টিপাত হয়। দক্ষিণ পশ্চিমা বায়ুর জন্য বৃষ্টিপাত হয়। ঠিক আছে, দক্ষিণ পশ্চিমা বায়ুর জন্য বৃষ্টিপাত হয়। আর এটা কেন হয়? কারণ সূর্যের উত্তরায়ণের জন্য এবং দক্ষিণায়নের জন্য বায়ুচাপ বলয়গুলো যে সরে যায়, সেই কারণে। অর্থাৎ শীতকালে বায়ুচাপ বলয়গুলো নিচের দিকে নামতে থাকে। নিচের দিকে মানে বলতে চাইছি যে দক্ষিণ দিকে নামতে থাকে। তাই এখানে যেটা কর্কটীয় উচ্চচাপ বলয় ছিল সেই জায়গাটা দখল করে নেয় সুমেরু নিম্নচাপ বলয়। ঠিক আছে। কোন বায়ুচাপ বলয় দখল করে সেই জায়গাটা? সুমেরু নিম্নচাপ বলয়। গ্রীষ্মকালে তাহলে কোন বায়ুচাপ বলয় থাকে বেশি করে? কর্কটীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে। তবে আমাদের 50টা প্রশ্ন হয়ে গেল। এরপরের যে 50টা প্রশ্ন আমি কালকে অর্থাৎ টুমোরো করাবো। ঠিক আছে, কালকে 50টা প্রশ্ন বাকিগুলো করাবো। আজকে তোমাদের আরেকটা ক্লাস করাবো। সেই ক্লাসটাতে কি থাকবে? আরও দুটো ক্লাস। একটা থাকবে প্র্যাকটিক্যালের ক্লাস, যেখানে স্কেল করাবো। আর আরেকটা থাকবে কি ক্লাস? আরেকটা থাকবে আবহবিকার থেকে প্রাথমিক ক্লাস। ঠিক আছে, আবহবিকারের ক্লাস আজকে করাবো। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।